সবাই জানি Ini kan bawa, orang hari ini. ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম। আছে 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 দাঁড়িপাল্লা মার্কা, আছে 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 দাঁড়িপাল্লা মার্কা, আমার কাছে পৌঁছে গেছে দাঁড়িপাল্লা। আছে 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 দাঁড়িপাল্লা মার্কা, আছে 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 দাঁড়িপাল্লা মার্কা। এনে দুইজন খালি দাঁড়িপাল্লা মার্কারে ধনী গরিব নির্বিশেষে রং উঠেছে বাংলাদেশ। প্রার্থী মোদের প্রিয় দাঁড়িপাল্লার হবে জয়, ভাইয়ের হবে জয়। কৃষকের দাঁড়িপাল্লা, শ্রমিকের দাঁড়িপাল্লা, এই সকল দাঁড়িপাল্লা, ভাইয়ের দাঁড়িপাল্লা হবে সকলে খুশি। মালিক মামা ওইটা ঠিক না। সংগ্রামে সাথী বন্ধুগণ, সংগ্রামে সাথী বন্ধুগণ, সিনারিটা বেশি থাকলো এখন তো ভাই মানুষ মালা হবে ইনশাআল্লাহ। কোন সে মার্কা দাঁড়িপাল্লা, কোন সে পাল্লা দাঁড়িপাল্লা, আরে জোরে দাঁড়িপাল্লা, আরে জোরে দাঁড়িপাল্লা, এখন তো বাইরে দাঁড়িপাল্লা, মার্কা একটা দাঁড়িপাল্লা। কাফি লাগো আচ্ছা এর কতটুকু লাগবে? মাছ কান্তনের জন্য করব। এই সবাই স্লোগান করো লাগবে, বুঝছো? না কবা হবে না তুই কও মিছিলে সামনে আছে এই কোন সে মার্কা দাঁড়িপাল্লা, আরে জোরে দাঁড়িপাল্লা, এই লানা ভাই দাঁড়িপাল্লা, এখন তো বাইরে দাঁড়িপাল্লা, সবার আগে দাঁড়িপাল্লা, বিপুল বুড়ে দাঁড়িপাল্লা, 12 তারিখ দাঁড়িপাল্লা, সারা দিন দাঁড়িপাল্লা। পেছে মানে হাইট কই করিছে তিন যা আমরা চলা হয়ে গেছে সভাপতি হযরত মাওলানা শামসুল হুদা সাহেব, হযরত মাওলানা শামসুল হুদা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি পারবেন না, আর উনি বলছেন খাল খনন করবেন। এই খাল খনন কত কিলো করবেন আমার মনে নাই, যতটুকু জানি 1700 কিলো দৈনিক খাল খনন করুন লাগে। এনটুকু চিটাগারের দূরত্ব কত? তাহলে মনে করেন চিটাগার পর্যন্ত খাল খুঁজতে পারবেন? চিটাগারের দূরত্ব কিন্তু 1700 কিলো না, পারবেন? উনি এই জন্য তথ্য দেন। এই যে আমাদের প্রার্থী
মতিউর রহমান আকন এ যদি মাগরিবের পরে আইসা বলে ন্যাংরা বাজারে কালিয়া মাদ্রাসা করব, এটা কেমন হবে? বলো। আর এটা কি সম্ভব? এটা কালিয়া তো আছে। আমি যে কথা আমার কথা বুঝতে পারছেন না। ন্যাংরা বাজার যে কালিয়া মাদ্রাসা আছে না, অন্ধুনা নিয়ে বলেন যে আমি যদি ক্ষমতায় যাই ন্যাংরা বাজার কালিয়া মাদ্রাসা করব, এটা কি বিশ্বাসযোগ্য? বেড়ে ভুয়া না। উনি কুমিল্লা যে বলেছেন আমি একটা ইপিজেড করব কুমিল্লা, অথচ 2600টাই কুমিল্লা ইপিজেড আছে এবং চালু আছে। উনি যে লন্ডন থেকে আসছেন, মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে লন্ডন যায় তখন এক সাংবাদিককে জিজ্ঞাসে, এই আমার সামনে আমরা মন নাই, সে জিজ্ঞাসে বাংলাদেশের খবর কি? কারে ভাই আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? ও তাই নাকি? উনি কিন্তু জানেন না। উনি ভারত হয়ে আইসা ঢাকা আসছেন। মাহমুদুর রহমান সাংবাদিক সম্মেলনে বলছেন বঙ্গবন্ধু ভারত এবং তার আওয়ামী লীগের কথায় দেশ চালাইছে। মুক্তিযুদ্ধ কেন্দ্রে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে। 3 লক্ষ বানাই ফেলাইছে। এই যে গাছ লাগানোর মতো, এই যে বিভাগ দলের যারা প্রধান তারা যদি এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আপনাদের কাছে কি মেসেজ যাবে? ভুয়া মেসেজ, যেটা সে করতে পারবে না সেটা বলতেছে। আর ফ্যামিলি কার্ড কৃষি কার্ড নাইবা বললাম, ওটা প্রয়োজন আছে? উনি মুক্তি হয়েছেন। ওই যে রাশেদ প্রধান বলেন, আমি বলি নাই, রাশেদ প্রধান বলে লন্ডন থেকে নবাগত মুক্তি আসছেন। তার দলের তো অনেক মাওলানা আছে, তারা হাদিস সম্বন্ধে বলুন। উনি বলছেন বদরের যুদ্ধ নাকি আশারা জওয়ানের মাধ্যমে হয়েছে। এটা কি আপনারা জানেন? উনি যে কথা জানে না ওই কথা বলে। আমার মনে হয় উনি এমন পর্যায়ে পৌঁছেছে, আমাদের জামাতের আমির বললেন নাই এখন মাঘ মাস, তাই যদি মাথা গরম হয় 17 মাসে কি হবে না? 17 মাসে তার মাথা কই থাকবে? উনি ভূত পাওয়ার জন্য যে কথা বলতে হয় সেই কথাই বলতেছেন, শুধু খালি ভোটের লোভে। এই দেখেন আইডি হ্যাক করলেন একটা দলের প্রধান, যেদিন আইডি হ্যাক করা লোক সারোয়ার বঙ্গভবনের কর্মচারী, তার আইডি হ্যাক করার অপরাধে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করলো, মোবাইল সহ তার ডিভাইস সহ। এই ডিভাইসটা ভারতের তৈরি। তারপরে উনি বলতেছেন আপনি যা করতে পারবেন ক্ষমতায় গেলে তাই বলেন, মানুষকে ভুয়া প্রতিশ্রুতি কেন দেন? মানুষ তো বাংলাদেশের মানুষ, আবেগের মানুষ। এরা কিন্তু এই আজকে যে কথা বললাম 1 মাস পরেই আমার কথা আপনারা মনে রাখবেন না। এই যে হলো বাংলাদেশের মানুষ। আপনি যদি আপনার বড় ভাইয়ের গায়ে আঘাত করেন, সে বড় ভাই 3 দিন পর যদি দাওয়াত করে খায় ভুলে যায়। এই যে হলো বাংলাদেশের মানুষ। এর বহুত তথ্য আছে, বহুত কিছু আছে। আমার অনেক বাইরে আছে, তারা বলবেন এই যে তথ্য বিভ্রাট মিথ্যা কথা, এরা যারা বলে এদেরকে আপনারা বয়কট করেন, এদেরকে আপনারা বয়কট করেন। আমি একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব। আর আপনারা সবাই হা মার্কায় ভোট দিবেন, হা মার্কায় ভোট দিবেন। হা মার্কায় যদি ভোট, হা মার্কা যদি পাস না হয়, আমাদের জামাত ইসলাম ক্ষমতা গেলেও এই স্বৈরাচারের সাথে কোনো কিছু করতে পারবে না। হা মার্কায় ভোট দিলে আপনাদের অনেক ফায়দা হবে। মসজিদে বলে না আমার তাবলিগের ভাইরা বসলে অনেক ফায়দা হবে। মোটামুটি 4টা বলে যায়। হ্যাঁ পাস করলে উচ্চ কক্ষ হবে, উচ্চ কক্ষে 100 এমপি থাকবে। এই জাতীয় সংসদের এমপি আরো 100 এমপি। গোপন ব্যালটে রাষ্ট্রপতি নিয়োগ হবে। বর্তমানে যে সংবিধানে যে নিয়ম আছে, একটা নিয়ম আছে ফ্লোর কোচিং বলে, ফ্লোর কোচিং ইংরাজিতে। তার মানে বাংলা হলো দলের বিরুদ্ধে ভোট দিলে তার এমপি পদ যাবে না। এই বিধান রহিত হবে। গোপন ব্যালটে ভোট দিবেন, প্রত্যেক দলই রাষ্ট্রপতি নিয়োগের জন্য মনোনয়ন দিতে পারবেন। গোপন ব্যালটের মাধ্যমে যে পাস করবে সে রাষ্ট্রপতি হবে। আর যদি হা পাস হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য হবে। দেখেন আমাদের জামাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে বর্তমান আকন্দ ভাই যখন ওই ইউনিভার্সিটির ছাত্র, 4 জন ভাইকে ছাত্রমন্ত্রী ছাত্রলীগ শহীদ করছে।
এই স্বৈরাচারের সৎ ক্ষমতা দেয়া তার ক্ষমতা বলে ফাঁসের আসামি মুক্ত করে দিছে। হ্যাঁ, যদি ফাঁস হয় কাকে মুক্তি করবে এটা কমিটি যাচাই বাছাই করে দেখবে এই লোককে মুক্তি করা যায় কিনা, তারপর রাষ্ট্রপতি মুক্তি করবে। এটা হায়ার গুণ বিএসসি সরকারি কর্মী কমিশন এই বড় বড় আমলা যে নিয়োগ দেয় তাকে নিয়োগ দিবে। এই যে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা নিয়োগ দিছে, সংক্ষিপ্ত কথা শেখ হাসিনা নিয়োগ দিছে। তার মানে আওয়ামী লীগের যে সবানিগর করছে বিদেশ, ভূমির প্রতিমন্ত্রী সাইফুল বাদী সবানিগর, ওনারটা কোনো তদন্ত হয় নাই। বিরোধী দলের যারা আছে এই তাদের তদন্ত হায়ের অনেক গুণাগুণ এটা বলে শেষ করা যাবে না। 48টা আছে, 48টা হায়ের ভোট দিলে 48টা সংখ্যা হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, আজাদি না গোলামি, আজাদি, আজাদি, আজাদি না গোলামি, আজাদি, আজাদি, ভারত না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর বক্তব্য রাখলেন মতিউর রহমান ফকির সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ৬ নং মানকুনি ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম। হযরত মাওলানা জাহাঙ্গীর আলম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত সভাপতি, থানা পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আজকে আমরা কেন একত্রিত হয়েছে এখানে আপনারা সবাই জানেন। একমাত্র আমাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য 11 দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইকে যে নমিনেশন এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীকে দিয়েছেন, আমরা এই দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ভাই আমাদের মার্কাটা কি? মার্কাটা কি? আমাদের ক্যান্ডিডেটের নাম কি? মতিউর রহমান আকন্দ ভাই। আমরা নির্বাচনের দিন কয়টা থেকে বুক শুরু? 5:30 থেকে বুক শুরু হবে, 7:30টায় কয়টায় শেষ হবে? ওই 10 টাকা কেজি চাউলের মতো বাটপারি ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। কি সুন্দর কথা বলে, ফ্যামিলি কার্ড দিয়ে ঘরে ঘরে খাদ্য পৌঁছায়া দিবে। আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছে ফ্যামিলি কার্ডে একটা করে বউ থাকলে আরো বেশি ভালো হইতো। এলাকাবাসী পরিষ্কার কথা, যেই জানোয়ার ওই আবিদুল নামে একটা কুসন্তান এই দেশের আমার ফেরেশতাতুল্য নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাদা শয়তান বলেছে। আমি তোর উপরেও যেমন কালো, ভিতরেও তেমন কালো। এই কালো শয়তান
আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছে। এই জান এবং মাল আমরা ওই 12ই ফেব্রুয়ারি দেওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে। এই 12ই ফেব্রুয়ারি জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে আমরা জান্নাতের জন্য ওই ঝাঁপাইয়া পড়ব। কোন বাটপার কোন বুট চোরকে আমরা বরদাস্ত করব না। প্রিয় এলাকাবাসী, আজকে বাংলায় আমাদের বিএনপি আই হ্যাভ এ প্ল্যান যারা করেছে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ আর্মি নেমেছে, আর্মিরা সেনাবাহিনীরা তাদের এই পর্যন্ত আমি খবর দিয়ে আসলাম সারা দেশে 232 জন ওই ছাত্র দলের পান্ডা, ওই যুব দলের বিএনপির পান্ডা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কোন সন্ত্রাস করে না। তবে পরিষ্কার মনে রাখবেন, আমাদের একটা সেনাবাহিনী আছে, ইসলামী ছাত্র শিবির, যারা ধরে না। আরেকটি কথা, এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছে, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার তাদের দিকে মামলা বাণিজ্য কেউ করলে, চাঁদাবাজি করলে তার কাল্লা উড়াইয়ে দিবেন। আমার সাধারণ ভোটাররা আমার ভাইকে কেউ কিছু করতে পারবে না, আমরা ছাড়বো না। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। বাংলাদেশ জামাত ইসলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা চাঁদাবাজিকে পছন্দ করি না, আমরা জুলুমকে পছন্দ করি না, আমরা কেন্দ্র দখলকে পছন্দ করি না, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না, ঠিক কিনা বলেন? আমরা কেন্দ্র দখল করব না, কাউকে কেন্দ্র দখল করতে দেব না, ঠিক কিনা বলেন? সুতরাং আগামী দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ। আমার ভাইদের কাছে একটা প্রশ্ন, তোমাদের যদি এত জনপ্রিয়তা থাকে তাহলে কেন এত হাঙ্গাদাঙ্গামা করতে চাও? কেন কেন্দ্র দখল করতে চাও? এতই যদি জনপ্রিয়তা থাকে তাহলে ভয় কিসের, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই প্রমাণ 12 তারিখে দেখিয়ে দেব, ঠিক কিনা বলেন? এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস 6 নং মানকুনের অর্থ সম্পাদক ভাই মোহাম্মদ সোহেল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছেন। আপনাদের দেখে এতটুকু বোঝা যাইতেছে যে ইসলামের বিজয় নিশ্চিত। শক্তিকে ক্ষয় করব না, আমাদের শক্তি ক্ষয় করব না। ক্ষয় করব কোন দিন? 12 তারিখে। আমাদের শক্তিকে আমরা অন্যায় পথে খাটাবো না, আমাদের শক্তিকে আমরা ন্যায়ের পথে খাটাবো। আর এক ভাই বলে গেছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবসময় শান্তি চাই, শান্তি নিয়েই বাঁচতে চাই, সকলকে নিয়েই শান্তি নিয়ে থাকতে চাই, তাই না? এই জন্য আমরা সকলেই একত্র হয়ে ইসলামের পক্ষে এবং হাফেজের পক্ষে আমি এবং আমার গ্রামের মা ও বোনেরা সকলকেই আমরা এই কথা বোঝাবো যে আমরা ইসলামের পক্ষে ভোট দিব। আমাদের মুক্তাগাছা 5 আসনে যেহেতু ইসলামের একজন প্রার্থী হয়েছেন আকন্দ সাহেব, এই আকন্দ সাহেবকে মহিলারা অনেকেই চিনেন না, তারা শুধু এতটুকু চেনে দাঁড়িপাল্লা, কিন্তু আমাদের প্রার্থীকেও তাদেরকে চিনাইতে হবে। আকন্দ সাহেবের কথা যখন তাদেরকে জানাবো তখন জানবে, তখন তাদের প্রতি একটু হলেও আকন্দ সাহেবের মহব্বত হবে। সকলকেই এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব, ইসলামের জোয়ার আসছে, এই জোয়ারে আমাদের কাজ করতে হবে। লোহা গরম থাকতেই লোহাকে পিটাইতে হয়, কারণ কিছু বানানো যায়। লোহা যেহেতু গরম হয়েই গেছে, ইসলাম যেহেতু আসছেই প্রায় মনে করতেছি আমরা, আমাদের এই মনে করাটাকে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা সকলেই
আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, ইসলামকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত, নামাজের পরে ইনশাল্লাহ আমরা যার অপেক্ষায়, আমরা যার বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছি, বিশেষ করে ৬ নং মাইনকন বিভিন্ন স্থান থেকে এসেছি, নামাজের পরে ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। রেজল ভাইয়ের আগমন, শামসুল হক সাহেবের আগমন, নুরুল রহমানের আগমন, ডাক্তার মাকামের মার্কা আছে, এই কোন মার্কা? আরে জুড়ে 12 তারিখ সবাই বলো মুক্তাগাছীবাসীর কোনো মার্কা আছে? মানকুন ইউনিয়নবাসীর কোনো মার্কা আছে? আকন্দ ভাইয়ের কোনো মার্কা আছে? সেই মার্কা আরাম জুড়ে ইনসাফে আকন্দ ভাই, আকন্দ ভাই ইনসাফে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের আজকের এই নির্বাচনী জনসভার আমন্ত্রিত মেহমান সকলে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন আমন্ত্রিত মেহমানের ধারাবাহিক আলোচনা শুরু হবে। আমরা সকলে এখনো যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমাদের আমন্ত্রিত মেহমান মুক্তাগাছার দাঁড়িপাল্লার কান্ডারি, আমাদের আজকের এই জনসভার প্রধান অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমরা সকলেই সম্মানিত ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ৬ নং মানকুন ইউনিয়নের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুক্তাগাছায় লেঙ্গা বাজারে ৬ নম্বরে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রার্থী আমাদের মতিউর রহমান আকন্দ ভাইকে জয়যুক্ত করব। সবাইকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দল ঐক্য জোট জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জুলাই আন্দোলনের অগ্রদূত এনসিপির সাধারণ সম্পাদক মুক্তাগাছা উপজেলার আলামিন তুহিন। আলামিন তুহিন আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি 11 দলীয় জোটের সম্মেলনে। আমাদের এইখানে মনোনীত প্রার্থী হচ্ছে জামাতে ইসলামীর আকন্দ ভাই। আমরা সবাই তার পক্ষে এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা তাহসিন হায়াত। হযরত মাওলানা তাহসিন হায়াতকে আমি তাহার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। যদি একটু জোট হয় আমাদের ভোট দিতে সুবিধা হবে। আমাদেরকে আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা একজন যোগ্য নেতা পেয়েছি মতিউর রহমান আকন্দ ভাই। আমরা মতিউর রহমান আকন্দ ভাইকে 12 তারিখে ব্যালট পেপারের মাধ্যমে জয়যুক্ত করে বিজয় মিছিলে আবার দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোটের অন্যতম শরিক মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা মুজিবুর রহমান। মাওলানা মুজিবুর রহমান সাহেবকে আমি তাহার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। মোহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন 11 দল সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি ও ইতিপূর্বে যিনি রিক্সা মার্কার প্রার্থী ছিলেন, পরে প্রত্যাহার করে নিয়েছেন জনাব মাওলানা রাজউল করিম। আরও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমি যে আয়াতটি পাঠ করেছি তার একটি শব্দের ব্যাখ্যা দিব। আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করেছেন। খলিফা শব্দের শাব্দিক অর্থ প্রতিনিধি। কি প্রতিনিধি? আল্লাহ পাক মানুষকে যে দিন দিয়ে পাঠিয়েছেন সেই দিন আল্লাহ পাক নিজে প্রচার করবেন না, মানুষই সেই দিন প্রচার করবে, এই প্রতিনিধি। আর তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে যে খলিফা হলো যিনি মানব জাতির ভিতরে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, রক্তপাত খুন খারাপি হতে দিবেন না। তাহলে আমরা যে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থার ডাক দিয়েছি, এটা কোরআনের ডাক। এইটাকে যারা সাড়া দিবেন তারাই খাঁটি মুমিন, আর যারা সাড়া দিবেন না তাদের ইমানি সমস্যা রয়েছে। আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হক সাহেব। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক শামসুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে বক্তৃতা প্রধান অতিথি দিবেন, আমরা আসলে জানাইছি আপনাদেরকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী 6 নং মানগড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সংসদ সদস্য প্রার্থী, আগামী দিনের মুক্তাগাছার কান্ডারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এদেশের ইসলামের বিজয় শুরু হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ 5টা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে। আপনারা আরো জানেন স্বাধীনতার 54 বছর পর ইসলামী দলগুলো কোনোদিনই একত্রিত হতে পারে নাই। আল্লাহর অশেষ রহমত, অশেষ নিয়ামত, আজকে ইসলামী দলগুলো একত্রিত হয়ে আমাদের বাংলাদেশ মুক্তাগাছার প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, উনার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আজকে সকল দলগুলি একত্রিত হয়ে আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী 12 তারিখ আমাদের প্রার্থীর মার্কা দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে সংসদে পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী 8 তারিখ মুক্তাগাছা আরকে স্কুল খেলার মাঠে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল হবে। গণমিছিলে যোগদান করে মিছিলকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমাদের বিজয় যাতে ত্বরান্বিত হয় তার জন্য আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন। এখন থেকেই, আজকের থেকেই সেই গণমিছিলের প্রস্তুতি নিয়ে আপনারা 8 তারিখে সেই মিছিলে যোগদান করবেন।
এই কথা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ জেলা পশ্চিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় জোটের উদ্যোগে বিপুল ভোটে মুক্তাগাছায় দাঁড়িপাল্লা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই 54 বৎসর আপনারা বলেছেন যে ওলামায়ে কেরাম একত্রিত হয়ে আসেন। বিভিন্ন ইলেকশনের সময় আপনারা বলছেন যে একবার আসেন দাঁড়িপাল্লা, আরেকজন হাত পাকা, আরেকজন মিনার, আরেকজন আসেন রিক্সা, সব ওলামায়ে কেরাম একজোট হয়ে আসেন। এইবার কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের 11 দল ঐক্যবদ্ধ হয়েছে। এই জন্য দল মত নির্বিশেষে মুক্তাগাছার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, মুক্তাগাছার সমস্ত মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ইনসাফ কায়েম করার জন্য দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইকে জয়যুক্ত করতে হবে। এবং আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সর্বশেষ আগামী 12 ফেব্রুয়ারি মিটিং আছে সকাল সকাল আপনারা আপনাদের মা বোনদেরকে নিয়ে যার নিজ কেন্দ্রে আপনারা চলে যাবেন এবং দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে মতিউর রহমান আকন্দ ভাইকে জয়যুক্ত করবেন। এবং সন্ধ্যার পরে পুরা মুক্তাগাছার 10টি ইউনিয়ন একটি পৌরসভায় এশা নামাজের পর আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কার বিজয় মিছিল দেব ইনশাআল্লাহ। সেই বিজয় মিছিলের অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত সুপ্রিয় তৌহিদি জনতা, এবারে নির্বাচন হবে আধিপত্যবাদের বিরুদ্ধে নির্বাচন, এবারে নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচন, এবারে নির্বাচন হবে ধান্দাবাজের বিরুদ্ধে নির্বাচন, ঠিক কিনা? সুপ্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্যতম সদস্য, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক হল সংসদের ভিপি, আমাদের অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ পশ্চিম জেলার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা রেজাউল করিম, উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর মুক্তাগাছা উপজেলা আমির অধ্যাপক শামসুল হক, খেলাফত মজলিসের নেতা তাহসিন হায়াত, তরুণ জুলাই যোদ্ধাদের অগ্রসৈনিক আলামিন তহিন, অন্যান্য নেতৃবৃন্দ, আমার আত্মার আত্মীয়, আমার নানার বাড়ির স্মৃতি বিজড়িত এই অঞ্চলের সর্বস্তরের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টের সদস্য নির্বাচিত করবেন। 55 পার্লামেন্ট হয়েছে বাংলাদেশে, 12 জন এমপি আপনারা বানিয়েছেন। এই 12 জন এমপির একজন
পার্লামেন্টে গিয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি আইনও তৈরি করতে পারেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশে আজকে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, ব্যাংক লুটপাট, ঋণ খেলাপি, জবরদখল, এমনকি ফিশারি পর্যন্ত লুটপাট করার ঘটনা বাংলাদেশে ঘটছে। এটা কি রাজনীতি? রাজনীতিতে আদর্শ থাকতে হয়, নীতি থাকতে হয়। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা মঞ্চে দাঁড়িয়ে আগে গালাগালি শুরু করে। গালাগালিটা কি? আমি প্রার্থী, আমার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। এই এলাকার মানুষ আমাকে চিনেন, জানেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে চিনেন এবং জানেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল সেখানকার ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা জানেন। আমাকে ভোট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শহীদ শামসুজ্জোহা হলের ভিপি বানিয়েছিল। কোন সন্ত্রাসীকে, নৈরাজ্য সৃষ্টিকারীকে সাধারণ ছাত্ররা ভোট দেয় না। আমি ভোট পেয়েছি। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে যে ময়দানের ঘটনা, সেখানে কিন্তু তারা কোনো কথা বলে না। কথা বলে আইসা ল্যাংরা বাজারে। ওনারা ল্যাংরা বাজারে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে লুকোচুরি খেলতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী, আমি তার নাম বলে দিলাম, আব্দুল মতিন চৌধুরী। প্রথম জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছে। দ্বিতীয় আরেকটি ঘটনায় আরেকটি ইনকোয়ারি কমিটি হয়েছিল জেলা জজ আব্দুর রহমান মুসার নেতৃত্বে। আরেকটি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন প্রক্টরের নেতৃত্বে। তিনটা কমিটি। ওই সময় তো ছাত্র শিবির ক্ষমতায় ছিল। ওই সময় বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন বিএনপির নেতা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন বিএনপির, প্রক্টর বিএনপি, ছাত্র উপদেষ্টা সবই বিএনপি। সবাই মিলে শিবির উৎখাত করতে গিয়েছিল। শিবির তার মোকাবেলা করেছে। আক্রান্ত হলে যে কোনো ব্যক্তির আত্মরক্ষা করার অধিকার আছে। এই মারামারি সম্পর্কে যত তদন্ত কমিটি হয়েছে, প্রত্যেকটি তদন্ত কমিটি একটাই বক্তব্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য ছাত্র শিবির দায়ী নয়, সকল কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে ছাত্র দল। ওখানেই ফিনিশ। আমার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল ঘটনার মামলা হয়েছে, আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কারণ প্রশাসনও মামলা করেছে। প্রশাসন জানে কারা কি করেছে। আমার বিরুদ্ধে মামলা হলো না কেন? ক্ষমতায় তো ওনারাই ছিলেন। আর এখানে এসে গালিগালাজ, অপবাদ, মিথ্যা রটনা। আজকে শুনলাম একজন বলতেছেন ঢাকায় নাকি আমার 7টা বাড়ি আছে। আমি ওনাকে বলছি কোন কোন ঠিকানায় আমার বাড়িগুলো আছে, আমাকে একটু তথ্য দিয়ে সাহায্য করেন। সেই আমি তো জানি না আমার বাড়ি আছে। উনি যেহেতু বলছেন, তাহলে উনি ঠিকানাও জানেন। সেই ঠিকানা ধরে আমি সেই বাড়ি উদ্ধার করার জন্য যাবো ওনাকে সাথে নিয়ে। উনি বলছেন 5-7টা হাসপাতাল নাকি আছে। সেই হাসপাতালগুলোর নাম জনসভায় এসে বলেন, আমাকে তথ্য দেন, আমি সেই হাসপাতালের মালিকানা আপনাকে নিয়ে উদ্ধার করতে যাব। কারণ আমার তো কোনো মালিকানা নেই। এত বড় মিথ্যাচার, এত বড় অপবাদ। এই মিথ্যাচার অপবাদের রাজনীতি দিয়ে বাংলাদেশে বিজয় হবে না, হবে না, হবে না। আপনারা আজকে ভরাডুবিতে চলে গেছেন। আজ 6 নম্বর মাইনকে নিয়ে নেন আমাদের মিটিং। একদম ঘোষণা দেওয়া। ইউনূস সাহেব, থানার ওসি সাহেব জানেন আজকে 6 নম্বর মাইনকে নিয়ে জামাত ইসলামীর মিটিং হবে। আইন অনুযায়ী এবং নির্বাচন আচরণ বিধি অনুযায়ী নির্বাচনে কোন রাজনৈতিক দল যে এলাকায় জনসভা করবে, মিটিং করবে, সেই এলাকায় ওই দিন অন্য কোন রাজনৈতিক দল কোন সভা সমাবেশ করবে না। ওনার আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, আজকে বিষ্ণুপুরে ওনারা সভা থেকে বসেছেন। উদ্দেশ্য কি? ওই এলাকার লোকজন এখানে আসতে না পারে। আপনাদেরকে বলছি দেখে যান,
শুনলাম কয়েকদিন আগে নাকি আপনাদের এখানে মিটিং হয়েছে, একজন ইশারা দিয়ে বললো ওই যে প্রথম খুঁটিগুলো এই পর্যন্ত লোক has an opposite and equal reaction. আইটনের গতিসূত্র বিজ্ঞানের বক্তব্য, প্রত্যেকটি ক্রিয়া বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। আমরা জামাত ইসলামী এই প্রতিক্রিয়া দেখাবো না, প্রতিক্রিয়া দেখাবে ভোটাররা, যারা ভোট দিবে তারা। আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেন, প্রতিক্রিয়া দেখানো শুরু হয়ে গেছে। আপনাদের হুমকিতে ভোটটা গেছে আর কোন লোক ভয় পায় না। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা গিয়েছিল তারাটি মিটিং এ, তাদের প্রতিনিধি দল আসছেন, মুক্তাগাছার খবর তারা নিয়ে গেলেন। আমার সাথে সাক্ষাৎ, I explained the scenario of Muktagasa, what is happening in the field of election. Some miscreants, they are always making trouble. তারা হয়তো এখানে আসছেন এবং হয়তো they are listening my statement and the speech to the audience. I declare nobody can write to stop and to travel to make any disturbance. Voters not to vote in favor of Daripallah. কোন ব্যক্তির অধিকার নেই দাড়িপাল্লায় ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বাধা প্রদান করার। আপনি ভোট চাইতে পারেন কিন্তু বাধা দিতে পারেন। দেখেন ওনারা 10 নম্বর খেরবাজার ইউনিয়নে গেছে, আহাম্মকির তো একটা সীমা আছে। ওনারা যাই ভোটারের পায়ে ধরছে, পায়ে ধরে বলতেছে যে স্বীকার করেন ভোট দিবেন, স্বীকার করেন ভোট দিবেন। আপনারা দেখছেন তো, পায়ে ধরে ভোট চাওয়া ঠিক আছে। আপনারা যেহেতু দেখতেছেন এখন তো গলায় ধরে লাভ হইতেছে, আগে তো গলায় ধরছে, চাপ দিয়ে ধরবে। দেখছে গলায় ধরে ধরে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এখন ভোটারের পায়ে ধরা শুরু হয়েছে। আবার বলতেছে কি স্বীকার করেন ভোট দিবেন। বৃদ্ধ মানুষ এই যে স্বীকার করেন করে চাপ দিতেছে, এটাই হলো আমরা। আপনি কোন ভোটারকে কোন প্রতীকে ভোট দেওয়ার জন্য স্বীকারোক্তি আদায় করতে পারেন না। কোন ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা সম্পূর্ণ বেআইনি। এই বেআইনি কারা করেছেন তাদের রেকর্ড এই ভিডিওতে আছে, আপনারা তাদেরকে গ্রেফতার করেন। জানি না ওনারা কি করবেন। আরেকটি কথা বলে রাখি, আপনারা শিক্ষা নেবেন ইতিহাস থেকে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, একটা কথা আছে, ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করুন। যদি তাই করতো আওয়ামী লীগ, অনেক আওয়ামী লীগের বন্ধুরা আছেন, আপনারা মন খারাপ করবেন। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছি। যে কাজটা ওনারা করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, দলের উদ্দেশ্যে তারা প্রশাসনকে ব্যবহার করেছে। ফলে যখন তাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল, প্রশাসন অসহায়, পুলিশ অসহায়, কারণ তারা তো দলের পক্ষে ভূমিকা রাখছে, তারা জনগণের পক্ষে নিরপেক্ষ ভূমিকা রাখে নাই। তাদের পরিণতি হয়েছিল আমাদেরকে ফোন করে বলেছে আমাদের জন্য লোক পাঠান, আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। প্রশাসনকে বলবো, আবার কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টিকারী, হুমকি দানকারী, কেন্দ্র দখলের কথা বলাকারী এবং ভোট দান থেকে বিরত রাখার অবচেষ্টাকারীকে যদি আপনারা আইনের আওতায় না আনেন, আপনাদের কিন্তু অবস্থা জনগণের বিপক্ষে যাবে। আর জনগণের বিপক্ষে গেলে পৃথিবীর কোন ব্যক্তি দুনিয়া টিকে থাকতে পারে না। নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতকতার কারণে পতন হয়েছিল, কিন্তু মির্জাফর সিংহাসনে বসতে পারে নাই, তাকে ইতিহাসের করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। আজকের যেসব বিশ্বাসঘাতকেরা, বেঈমানেরা বিশ্বাসঘাতকতা করবেন, আপনারা কিন্তু শাসনতে ধরা পড়ে যাবেন। আমি যদি চ্যালেঞ্জ করে হাইকোর্টে ল্যাংড়াবাজার কেন্দ্রের ওই 24 ঘন্টার সিসিটিভি দেখতে চাই, কে কে ডিস্টার্ব করছে দেখাইতে বাধ্য। কারণ সিসিটিভিতে যা আছে সব দেখবেন। 1 ঘন্টা যদি বন্ধ হয় আর বলার দরকার নাই, প্রমাণ হয়ে যাবে ওই 1 ঘন্টার মধ্যেই তারা সব আকাম কুকাম করেছে। সুতরাং বন্ধুগণ, পৃথিবী কিন্তু অনেক অগ্রসর হয়ে গেছে।
প্রযুক্তি আপনার সব ধরাইয়া দিবে। এখন ওনারা পায়ে ধরতেছেন, আবার রাত্রেবেলা যাইয়া বলে যে ভোট কেন্দ্রে গেলে কিন্তু বাড়িঘর ভেঙে দিবে, আবার বলে একজন বুড়াকে বলছে ঠ্যাং ভেঙে দিবে। আপনাদের এই 6 নম্বর মাইনকেন ইউনিয়নের ওই বুঝাটি শ্রীপুরের ওইদিকে তার বাড়ি। সেই দিন তিনি সারাদিন আমার সাথে থেকে গণসংযোগ করেছেন, ঠ্যাং ভাঙার জন্য থেকে আসতে পারে, ওইটুকুই তাদের যথেষ্ট। অসত্যের কাছে অবনত নাহি হবে শীত, ভয়ে কাঁদে কাবর করে যায় দিন। অসত্যের কাছে আমরা কোনোদিন মাথা নত করি নাই, করবো না ইনশাআল্লাহ। ওনারা নাটকের কথা বলেন। মতিউর রহমান ফকিরের নেতৃত্বে গত কয়েকদিন আগে এই জায়গায় যোগ দিল। আপনারা জানেন যে উনি বিএনপি করে, আমার মামাতো ভাই, আমিও জানতাম বিএনপি করে, কোনোদিন বলি নাই তুমি জামাতে আসো, এবং কোনোদিন আমার রাজনৈতিক মিটিংয়েও সে আসেনি। সে যোগদান করে জামাতে যোগ দিছে। ওনারা স্ট্যাটাস দিলেন কি, মতিউর রহমান ফকির হলো তার মামাতো ফুফাতো ভাই, এইটা নাকি একটা নাটক। আর কেউ না জানো, ল্যাংড়া বাজারের লোকেরা জানে বিএনপির লোকেরা জামাতে যোগদান করেছে। আপনারা যে মিথ্যা কথা বলেন, দুনিয়ার কেউ না জানো, ল্যাংড়া বাজারের লোকেরা জানলো আপনারা মিথ্যাবাদী। কোন মিথ্যাবাদীকে জনগণ বিশ্বাস করে না। নেভার নেভার ফেইথ ফর টেল এ লাই, তাকে বিশ্বাস করি না যে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি হবে দাড়িপাল্লার বিজয়ের দিন। কারণ আজকে তো আমাদের রেজাল্ট করেছে, উনি বলেছেন, ওখানে বলছেন যে 91 সালে একটা জোয়ার এসেছিল, 96 একটা আসছিল, এবার আরেকটা জোয়ার আসছে। সেই জোয়ার হলো দাড়িপাল্লার পক্ষের জোয়ার ইনশাআল্লাহ। ঠেকাইতে পারবেন না, কারণ আপনারা নিচের থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত মিথ্যার আশ্রয় নিচ্ছেন। জামাতে আমিরের টুইটার হ্যাক হইল, আমরা বললাম হ্যাক হয়েছে, কারণ হ্যাক করে যারা প্রযুক্তির ইয়াং জেনারেশন তারা জানে, একজনে গিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে নারীদের ব্যাপারে। আসসালামু আলাইকুম। ওইটাকে পুঁজি করে বিএনপির কেন্দ্রীয় নেতা বললো জামাতের আমির এই বলছে। ওনার তো জানা উচিত ছিল কোন কাহাকে বলে। উনি বক্তব্য রাখলেন যখন পরশুদিন রাত্রে ভবন থেকে এই হ্যাকার গ্রেফতার হয়ে গেল। আচ্ছা, ওই যে গাড়ি যখন খারাপ হয়েছে, গাড়ির নামে থেকে ঘোষণা দেওয়া হয়েছে জামাতের আমিরের এই, আচ্ছা বোঝা যাচ্ছে না বেশি, ওই যে গাড়ির লোক তাকে গ্রেফতার করেছে। আপনি যে এত বড় অপবাদ দিলেন, আপনার বক্তব্যটা তো মিথ্যা হয়ে গেল। আগামী দিন আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, মানুষের চরিত্রে কলঙ্ক দিয়ে কেউ প্রধানমন্ত্রী হইতে পারে নাই। বেগম জিয়া হয়েছিলেন কারণ তার একটা পার্সোনালিটি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়েছিলেন, তিনি বাংলার অভিসংবাদিত নেতা হয়েছিলেন, তার সততা ছিল, অনিষ্টি ছিল। আপনি যেই হন না কেন, আপনার কোনো ক্যারেক্টার নাই। আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। বন্ধুগণ, গণজাগরণ ঠেকাইতে না পেরে যখন সাইক্লোন আসে, টর্নেডো আসে, তখন ওই যে কি বলে এটাকে, বাঁশের ধাক্কা দিয়ে কিন্তু ঠেকানো যায়। আপনারা বাঁশটা খড়কুটা দিয়ে ঠেকাইতে চাচ্ছেন, আপনারা খাম্বা খড়পিটা সব আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। দাড়িপাল্লার সামনে, প্লাবন টর্নেডোর সামনে খড়কুটার যে অবস্থা হয়, আপনাদের ঠিক সেই অবস্থা হবে ইনশাআল্লাহ। ভোক্তা স্যার মানুষ জানে, কারণ আমি কয় টাকা ট্যাক্স দেই আমার হলফনামায় লেখা আছে, কয়টা বাড়ি আছে লেখা আছে। মিথ্যা কথা বললে তো হবে না। আমার চরিত্র কি, এই জায়গার মধ্যে 2, 2, 4, 7টা পয়েন্ট এখানে লেখা আছে। আপনারা যত মাইকিং করেন লাভ হবে না, যত অপবাদ দেন লাভ হবে না। আমি বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল, আপনারা ওই পর্যন্ত যান এই বক্তৃতা নিয়ে। আইনজীবীদের ফোরামের সেক্রেটারি জেনারেল হওয়ার সোজা কথা না। আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিথ্যা কথা বলে
ভোটারদেরকে বিভ্রান্ত করতে পারবেন না ইনশাআল্লাহ আজিজ। কারণ এখনো এই জায়গায় লেখা আছে রাজশাহী ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মানে প্রাক্তন ছাত্রদের যে ফোরাম, এটাকে রোয়া বলা হয়। এই কয়েকদিন আগে ইলেকশন হলো, এই ইলেকশনে আমি বিপুল ভোটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছি। আমি তো 30 বছর আগে এসেছি, তাহলে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা চিনে যে আমার অনেক বদনাম আছে, আমাকে তো ভোট দেওয়ার কথা না, আপনাদেরকে তো ভোটই দেয় না। সুতরাং আপনাদের সকল কথা মিথ্যা, অপপ্রচার, বিভ্রান্তিকর, জনগণ এটা গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ বলে যেতে চাই, আরেকবার বলে গেছি, আল্লাহ যদি আমাকে এমপি বানান, পার্লামেন্টে কোরআনের ভিত্তিতে আইন তৈরি করার ভূমিকা রাখবে। নিজের এলাকায় 1 নম্বর কাজ হবে দুর্নীতির উচ্ছেদ করা, কোন ব্যক্তি দুর্নীতি করতে পারবেন না। 2 নম্বর, সবাই নিরাপত্তার সাথে থাকবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, রাজনৈতিক কারণে কেউ কারো উপর হয়রানি করতে পারবে না। 3 নম্বর, কোন ব্যক্তি চাঁদাবাজি মাস্তানি করতে পারবে না। 5 নম্বর, কারো জমি দখল করতে পারবে না। ধর্মীয় সম্প্রদায় নিরাপত্তার সাথে তাদের ধর্ম পালন করবে, বাড়িতে থাকবে, ব্যবসা করবে, কেউ কারো উপর চোখ তুলতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে নারীরা স্বাচ্ছন্দ্যের সাথে ঘরে থাকবেন, বাইরে থাকবেন। যারা মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন, তারা উপযুক্ত চাকরি পাবেন। নন গ্রাজুয়েশন ডিগ্রিধারীরা ঘরে বসে কাজ করবেন। ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বুনন শিল্প, আমরা রাষ্ট্রীয়ভাবে এমপি হলে নিজের এলাকায় বসে তার ব্যবস্থা করব। উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হবে, উপযুক্ত পারিশ্রমিক দিয়ে সেটা সংগ্রহ করা হবে। আর যুবক ভাইদের জন্য আমরা প্রত্যেক ইউনিয়নে ফ্যাক্টরি, মিল প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। একজন যুবক বেকার থাকবে না ইনশাআল্লাহ। আপনারা এত কথা বলেন, একটা কথা আমাদের মতো বলেন তো, আমরা 60-65 বছরের উপরে যাদের বয়স, যত বড় রোগী হোক, আল্লাহর রহমতে আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিব। আমাদের ঘোষণা, আমির জামাত ঘোষণা দিয়েছেন, নির্বাচনী ইশতেহারে আমাদের বলা আছে। আপনাদের নির্বাচনী ইশতেহার কোন নির্বাচনী ইশতেহার আপনাদের নাই, কারণ আপনারা তো নিজেরাই দুর্নীতি আর ঋণ খেলাধি। আপনারা কি দেশকে দুর্নীতি মুক্ত করবেন? মুক্তাগাছার এমপি ক্যান্ডিডেট 97 কোটি টাকা তার ব্যাংক থেকে নেওয়া, 1 টাকাও তিনি এখনো ফেরত দেন নাই। জনগণের আমানত যিনি আত্মসাৎ করে বসে আছেন, তিনি নির্বাচিত হলে ঋণ দিবেন কি জনগণের টাকা দিয়ে? এই ধরনের কোন পাগলামি, সাগলামি এবং পরিকল্পনা মুক্তাগাছার মানুষ আর বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আমি মুখ খুলতে চাই নাই, কিন্তু আমার বিরুদ্ধে যে বক্তব্য শুরু হয়েছে, তাতে আপনাদের বিরুদ্ধে কথা না বলে আর থাকা যাচ্ছে না, উত্তর তো দিতে হবে। ঋণ খেলাপি যারা করে, তারা জনগণের দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, অর্থনীতির দুশ্মন। তাদের স্থান পার্লামেন্টে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বলেছি 60-65 বছরের ঊর্ধ্বে যারা কিডনি রোগ, হার্টের রোগ, ফুসফুসের রোগ, লিভারের রোগ, এই রোগের একটা ট্রিটমেন্টে 3 লাখ 4 লাখ টাকা লাগে। আমরা মুক্তাগাছার আমাদের ঘোষণা, আমরা যেখানে এমপি হব, বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। ওজন রোগী যদি হয়, সর্বোচ্চ 3 কোটি 4 কোটি টাকা লাগে। এটা কোনো ব্যাপারই না একটা এমপির জন্য, একটা এলাকার জন্য। ওনারা তো বছরে মারেই শত শত কোটি টাকা। আমরা সব মানবতার কল্যাণে ব্যয় করব। রাস্তাঘাট, বেড, কালভার্ট সবকিছু উন্নয়ন হবে। ওনারা মঞ্চের সামনে দাঁড়ায় কি কয়, আমরা গাড়ি বাড়ি অমুক তমুক আবুল তাবুল কথা। আরে আপনি দুর্নীতি যদি উচ্ছেদ না করেন, কিছুই করতে পারবেন। দুর্নীতির বিরুদ্ধে তো কোনো কথা নাই, কারণ দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কি বলবে, কিছুই করতে পারবে। আমি শক্ত হাতে বলে যেতে পারি, আমার জীবনের ইতিহাসে, আমার ছাত্র জীবনের বন্ধুরা, আমার সঙ্গীরা, রাজনৈতিক সতীর্থরা ইন্টারন্যাশনাল রাজনীতি করেছি। হাউস অব লর্ডে বক্তব্য রেখেছে, ব্রিটিশ হাই কমিশনে গিয়ে বক্তব্য রেখেছি, এবং ইসলামিক জুরিসপ্রুডেন্সের পক্ষে কথা বলেছি। পৃথিবীর কোথাও আল্লাহ আমাকে ঠেকান নাই, সব জায়গায় গিয়েছি। যতবার বিদেশ যাওয়ার চেষ্টা করেছি, আমাকে এয়ারপোর্টে যখন আটকানো হয়েছে, আমি বলছি আই এম এ লয়ার ইন ফেভার অফ নিজামী মুজাহিদ শাহিদি। অনেকক্ষণ বাকবিতণ্ডার পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ আইনের ক্ষমতা, শক্তি অনেক বেশি। আমি আবার বলে যেতে যাচ্ছি,
কোন ব্যক্তি মাস্তানি করে পার পাবে না, কারণ নোবডি ইজ অ্যাবাভ ল। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনি প্রেসিডেন্ট হইতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনাকে আইনের অধীন থাকতে হবে। একটা ক্ষুদ্র পিপিলিকা, একটা ক্ষুদ্র ভেড়া, সেও বলে যে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কতজন। হাতি ঘোড়া তল হয়ে গেল, আর ভেড়া হিসেবে এখানে জল কতটুকু আছে। ল্যাংড়া বাজার আইসা হুমকি ছাড়েন। আপনি কি কোন আইনের ভিত্তিতে হুমকি দেন? আপনি তো আইন বিরোধী কাজ করছেন। সংবিধানে বলা আছে every citizen has a right to get protection of the state. প্রত্যেকটি নাগরিকের রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। আপনি হুমকি দেন কারে? আপনি তো ওই ব্যক্তির নিরাপত্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, আর রাষ্ট্রের দায়িত্ব হলো তার নিরাপত্তা দেওয়া। সুতরাং ইউ ভায়োলেট কনস্টিটিউশন, ইউ ভায়োলেট ল, ইউ ভায়োলেট দ্য রাইট অফ দ্যাট পার্সোনাল রাইট, ইউ হ্যাভ ভায়োলেট। শুধু ভায়োলেটেড। সুতরাং আপনার স্থান হবে মানবতার কাতারে নয়, আপনার স্থান হবে লাল দালানের ভিতরে ইনশাআল্লাহ। আমি বলছি, আইনের বিরুদ্ধে ঘোষণা দিয়ে যারা আসেন, আপনারা কথায় কান দিবেন না। নির্বাচনের হাম্বি তম্বি করে ওনারা ভাবছেন একটু ধমক মারলে বোধহয় মানুষ দাঁড়িপাল্লা এই ধানের শীষে ভোট দিবে। নো, যত হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লার প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়তেছে। কালকে একটা এলাকায় গিয়েছিলাম, আমাকে ঊর্ধ্বতন একজন অফিসার বললেন, তিনি অমুসলিম, আই রেসপেক্ট হিম। তিনি বললেন, বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর